নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত। আমরা একটা বেশ ঘটনাবহুল সপ্তাহ ধরুন 4 থেকে 8 অগস্ট 2025 ভারতীয় শেয়ার বাজারের দিকে একটু নজর রাখব। নমস্কার। হ্যাঁ, সপ্তাহটা বেশ নাটকীয় ছিল। একদম। মূল ফোকাস থাকছে মার্কিন প্রশাসনের ওই হটকারী সিদ্ধান্তে, ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে 50% করা। একটা বিরাট পদক্ষেপ। তো এর ফলে বাজারে ঠিক কি ঘটল? হাতে একটা এই সপ্তাহের মার্কেট অ্যানালিসিস রিপোর্ট আছে, সেটার ভিত্তিতেই বোঝার চেষ্টা করব এর আসল তাৎপর্যটা কি। কি মনে হয়? দেখুন, সপ্তাহটা কিন্তু শুরু হয়েছিল বেশ অন্যরকমভাবে। সবার নজর ছিল রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ের দিকে। হ্যাঁ, ওই রেপো রেট নিয়ে জল্পনা ছিল। ঠিক, তবে প্রত্যাশা মতোই রেপো রেট যে হারে আরবিআই অন্য ব্যাংককে লোন দেয় সেটা 5.5%-এ একই রাখা হলো। আর ওদের অবস্থানও তো নিউট্রালি থাকলো। হ্যাঁ, নিউট্রাল স্ট্যান্স বজায় রাখলো, ইন্টারেস্ট রেট বাড়ানো বা কমানো দুটো অপশনই খোলা। ভালো খবর ছিল যে ইনফ্লেশনের ফোরকাস্ট মুদ্রাস্ফীতির পূর্বাভাস অর্থবছর 26-এর জন্য 3.7% থেকে কমিয়ে 3.1% করা হয়েছিল। সেটা তো বেশ পজিটিভ ছিল। অবশ্যই। আর জিডিপি গ্রোথের পূর্বাভাস 6.5% স্থির রাখা হয়। গভর্নর তো তখন বলছিলেনও যে এই ট্রেড ট্যারিফের প্রভাব থেকে ভারতীয় অর্থনীতি কিছুটা হলেও সুরক্ষিত। কিন্তু পরের ঘটনায় সব হিসেব উল্টে দিল। একদম। শুক্রবারের ওই হঠাৎ ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্র জানালো ভারত যেহেতু রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাই ভারতীয় পণ্যের ওপর শুল্ক এক লাফে 50%। আর তারপরই বাজারে ধস। হ্যাঁ, নিফটি 50 আর সেন্সেক্স দুটোই তো প্রায় 0.95% পড়ল সপ্তাহে। নিফটি শেষমেশ 24,363.30 আর সেন্সেক্স 79,857.79 পয়েন্টে বন্ধ হল, যেটা গত 3 মাসের মধ্যে সবচেয়ে নিচে, আর টানা 6 সপ্তাহ ধরে পতন চলছে। ভাবা যায়। এই পতনের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু রিপোর্টে দেখলাম, এই এফআইআই আর ডিআইআইদের অ্যাক্টিভিটি। ও হ্যাঁ, ওটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এফআইআইস এই সপ্তাহে প্রায় 15,951.7 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। বিপুল পরিমাণ। বাবা। আর আমাদের দেশীয় সংস্থাগুলো ডিআইআইস? তারা ঠিক উল্টো পথে হেঁটেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরসরা আমাদের মিউচুয়াল ফান্ডস, ইন্স্যুরেন্স কোম্পানি, এরা প্রায় 29,071.9 কোটি টাকার শেয়ার কিনেছে। প্রায় দ্বিগুণ কিনেছে। হ্যাঁ, আসলে এটা একটা লড়াই চলছে। একদিকে গ্লোবাল রিস্ক অ্যাভারশন, বিশ্ববাজারে ঝুঁকি এড়ানোর চেষ্টা, আর অন্যদিকে ভারতীয় অর্থনীতির অভ্যন্তরীণ শক্তির ওপর ভরসা। তার বিদেশিরা ভয় পাচ্ছে আর দেশীয়রা ভাবছে এটা কিনার সুযোগ। আচ্ছা, এর মধ্যেই তো কিছু কোম্পানির রেজাল্টও এলো ফার্স্ট কোয়ার্টারের। হ্যাঁ, এবং সেখানেও একটা মিশ্র ছবি। এই বৈপরীত্যটা স্পষ্ট। যেমন ধরুন টাইটান কোম্পানি, এরা তো মূলত দেশের বাজারেই বিক্রি করে। ওদের গয়না, ঘড়ি। ঠিক, ওদের পিএটি কর পরবর্তী মুনাফা 52.5% বেড়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক অনেক ভালো। গ্রাসিম ইন্ডাস্ট্রিজেরও পিএটি 32% বেড়েছে। বাহ, ভালো খবর। কিন্তু অন্যদিকে দেখুন টাটা মোটরস, ওদের মুনাফা 63% কমে গেছে। বিশেষ করে ওদের যে জ্যাগুয়ার ল্যান্ড রোভার বা জেএলআর ডিভিশন আছে। হ্যাঁ, ওটা তো বিদেশের বাজার নির্ভর। একদম, ওটা মার্কিন শুল্কের জন্য খুব খারাপভাবে প্রভাবিত হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর পিএটি 12.5% বেড়েছে বটে, কিন্তু ওদের নেট ইন্টারেস্ট ইনকাম বা এনআইআই প্রায় একই জায়গায়, আর মার্জিন কমেছে। সুদের ব্যবসা থেকে লাভ কমছে কিছুটা। আর ভারতী এয়ারটেল, ওদের এআরপিইউ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বেড়ে 250 টাকা হয়েছে, যেটা ভালো, কিন্তু পিএটি প্রত্যাশার থেকে কম। তাহলে ফলাফলেও সেই একই গল্প। যাদের ব্যবসা মূলত ভারতে তারা ঠিকঠাক, কিন্তু যারা রপ্তানি করে তারা সমস্যায়। ঠিক তাই। আর রিপোর্টটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিচ্ছে, সেটা হলো সেকেন্ড অর্ডার রিস্ক বা দ্বিতীয় স্তরের ঝুঁকি। সেটা কিরকম? শুধু যারা সরাসরি রপ্তানি করছে তারাই নয়। ভাবুন, এই ক্ষতিগ্রস্ত রপ্তানিকারক সংস্থাগুলো, বিশেষ করে যারা ছোট বা মাঝারি উদ্যোগ এসএমই, তারা যদি ব্যাংকের লোন শোধ করতে না পারে। ও, তাহলে ব্যাংকিং সিস্টেমে এনপিএ বাড়তে পারে, নন পারফর্মিং অ্যাসেট। এক্স্যাক্টলি, এনপিএ বাড়ার ঝুঁকি থাকছে। তাছাড়া এই যে একটা অনিশ্চয়তা তৈরি হলো, এর ফলে বড় বড় কোম্পানিগুলো হয়তো তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয়
মানে নতুন ফ্যাক্টরি বা মেশিনারিতে বিনিয়োগ সেগুলো পিছিয়ে দেবে বা বাতিল করবে। সেটা হলে তো দেশের সামগ্রিক গ্রোথের ওপর চাপ পড়বে। অবশ্যই। তাই শুধু নিফটির ডিরেক্ট এক্সপোজার আমেরিকার বাজারে মাত্র 9%, এটা ভেবে নিশ্চিন্ত থাকাটা একটু সরলীকরণ হয়ে যাবে। প্রভাবটা আরও গভীরে যেতে পারে। এর সাথে তো আবার জুনের আইআইপি ডেটাও ভালো আসেনি, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের সূচক। হ্যাঁ, ওটাও চিন্তার। বৃদ্ধি কমে 10 মাসের সর্বনিম্ন 1.5% এসে দাঁড়িয়েছে। বিশেষ করে কনজিউমার নন ডিউরেবলস মানে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের উৎপাদন 0.4% কমে গেছে। তার মানে এই শুল্কের ধাক্কা আসার আগেও ভেতরের চাহিদা একটু নরম ছিল। সব মিলিয়ে উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য রিপোর্টের মূল কথাগুলো হলো, বাজার এখন শুধু দেশের অর্থনীতি দিয়ে চলছে না, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর এফআইআই আর ডিআইআই এর মতো পার্থক্য চরমে। হ্যাঁ, কোম্পানি রেজাল্টে দেশের বাজারের শক্তি দেখা যাচ্ছে, কিন্তু রপ্তানি নির্ভর ব্যবসায় ঝুঁকি স্পষ্ট, আর ওই সেকেন্ড অর্ডার প্রভাবগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে বাজারের অভিমুখ নিয়ে রিপোর্ট কি বলছে? নিচের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি? রিপোর্ট অনুযায়ী আগামী দিনে বাজারের নিচের দিকে থাকার সম্ভাবনা বেশি, আর ভলাটিলিটি বা অস্থিরতা থাকবে। নিফটির জন্য 24,180 পয়েন্ট একটা খুব জরুরি সাপোর্ট লেভেল, ওটা প্রায় 200 দিনের ইএমএ লেভেল। টেকনিক্যাল লেভেল। আচ্ছা, তাহলে এই পরিস্থিতিতে লগ্নিকারীদের কি করা উচিত? কোনো স্ট্র্যাটেজি? রিপোর্টে কিছু কৌশলের কথা বলা হয়েছে, যেমন পোর্টফোলিওতে একটু ডিফেন্সিভ হওয়া, মানে সেই সব সেক্টরের জোর দেওয়া যারা মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভরশীল। যেমন ধরুন ভালো কোয়ালিটির প্রাইভেট ব্যাংক, এফএমসিজি বা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, ইনফ্রাস্ট্রাকচার। আর অন্যদিকে যারা রপ্তানি নির্ভর অটো, টেক্সটাইল, কেমিক্যালস, মেটালস, এই সেক্টরগুলো নিয়ে আপাতত একটু সতর্ক থাকতে হবে। আর কোম্পানির ক্ষেত্রে শক্তিশালী ব্যালেন্স শিট, মানে যাদের আর্থিক অবস্থা ভালো, ঋণ কম, সেই সব কোম্পানিতে ফোকাস করার কথা বলা হচ্ছে। বেশ, তাহলে বোঝা যাচ্ছে সপ্তাহটা পুরোপুরি মার্কিন শুল্ক বৃদ্ধির খবরেই কেটে গেল। দেশের ভেতরের ভালো খবরগুলো সেভাবে পাত্তা পেল না। একদম। এই রিপোর্টটা তো মূলত তাৎক্ষণিক প্রভাবগুলো নিয়ে আলোচনা করেছে, কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কি সেটা? এই যে নতুন একটা বাণিজ্য সংঘাত শুরু হলো, যেটা হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে, এর ফলে ভারতীয় ইন্ডাস্ট্রিগুলোর লং টার্ম স্ট্র্যাটেজিতে কি বদল আসবে? গ্লোবাল সাপ্লাই চেইন কিভাবে নিজেদের নতুন করে সাজাবে? হ্যাঁ, এটা একটা গভীর চিন্তার বিষয়। আগামী দিনে এর উত্তর পাওয়া যাবে হয়তো। সেটাই দেখার। আজকের মতো উই লার্ন ইনভেস্টিং এর আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।